মামা বাড়িতে আসার পর থেকেই মামা এবং মামির কথা শুনতে শুনতেই আমাদের দিন গেল। আজকে সন্ধ্যার দিকে মামা আমাদেরকে বলল যে আমাদেরকে নাকি অন্য একটা ঘরে ব্যবস্থা করে দিবে, যেখানে আমরা মা মেয়ে থাকতে পারবো। বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই আমরা এখানে আছি এবং মামির কথা শুনতে শুনতে আমার কান প্রায় পচে গিয়েছে। মাসখানেক ধরে মামার বাড়িতে ছিলাম। মামা আর কোনো কিছু বুঝতে এবং সহ্য না করতে পেরে আমাদেরকে একটা বাড়ির সামনে এসে বলল কি যে আজকে থেকে তোরা এখানেই থাকবি, দেখ ঘর পছন্দ হয় কিনা। আমি মামাকে বললাম, কেন মামা, এখানে কেন? মামা কোনো কথার উত্তর দিল না, কারণ তার কথা বলারও কোনো স্কোপ ছিল না। বাড়িটা ছিল বেশ পুরান, দেখে মনে হচ্ছিল শহরের শেষ মাথার যে গলিটা আছে সেই গলির একদম পুরাতন একটা বাড়ি। এই বাড়ির পরে আরও 3-4টা বাড়ি আছে, তবে সেগুলোতেও কেউ থাকে না। এটা বেশ পুরাতন একটা দোতলা বাড়ি, দেখে মনে হচ্ছে অনেক আগে তৈরি করা। চারিদিকে ঝোপ জঙ্গল এবং মশা মাছির আঁকড়া। বাড়ির সামনে একটা কুয়া আছে, তবে কুয়াটার মধ্যে পানি নেই, পানি অনেক নিচে এবং ময়লা কুয়া। মনে হয় এখানে কেউ থাকে না। আমি মামাকে বললাম, এরকম একটা জায়গায় আমরা কিভাবে থাকবো মামা? মামা তখন বললেন যে কিছু করার নেই, কষ্ট মষ্ট করে একটু অ্যাডজাস্ট কর। আমি দেখি যদি ভালো কোনো জায়গা পাই তাহলে তোকে সেখানে দিয়ে আসবো। তুই তো বুঝতেই পারছিস তোর মামির ক্যাটক্যাটানি আর শুনতে ভালো লাগে না, তোদেরও হয়তো ভালো লাগে না, আমারও হয়তো ভালো লাগে না। আমাদেরকে দোতলার কামরাটা দেখিয়ে দেওয়া হলো, মানে দোতলার উপরে পরিষ্কার করে তারপরে সেখানে থাকতে হবে। আমরা যখন এখানে এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসার জোগাড় আর কি, মানে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। ওই সময় মামা ব্যাগপত্র নিয়ে আমাদেরকে এখানে রেখে গেল। নিচের তলা তালা দেওয়া, নিচের তলা নাকি মালিকেরা থাকতেন এবং এখন তালা দেওয়া আছে। উপরের তলার চাবি আমার কাছে দিয়ে মামা চলে গেল সেখান থেকে। দোতলায় ওঠার জন্য সিঁড়ি পাশ দিয়েই আছে, মানে নিচতলার সাথেই যে দরজাটা, ওই দরজার গোড়া দিয়েই সিঁড়ি উপরে উঠেছে এবং এক প্রকার সাইড কাটা। তো সেরকমভাবেই আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। সিঁড়ির ডিজাইনটা অনেক পুরাতন, মানে পুরোটাই একদম কংক্রিট দিয়ে ঢেকে ফেলা এরকম সিঁড়ি। আমরা উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকতেই আশ্চর্য হয়ে গেলাম, কারণ ভেতরে মাকড়সার জাল দিয়ে ভরা, আর সেই সাথে ময়লা তো আছেই। আমাদের যে অল্প কয়টা জিনিস ছিল সেই অল্প কয়টা জিনিসই ভ্যানে করে মামা আমাদেরকে এখানে নিচে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। তার মধ্যে থেকে ঝাড়ু বের করে মা মেয়ে দুজনে মিলে প্রায় রাত 8টা পর্যন্ত সেই 2টা রুম একদম পরিষ্কার করলাম, সামনের রুম এবং ভিতরের রুম। অনেক ময়লা ছিল এবং পরিষ্কার করে অবস্থা খারাপ। যেহেতু এখানে পানির তেমন সুবিধা নেই, পানির থেকে বড় কথা হচ্ছে গিয়ে রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে। মামা আমাদেরকে খাবারও দিয়ে যায়নি আর টাকাও দিয়ে যায়নি। আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ভাবলাম যে কিছু একটা কিনে নিয়ে আসা যাক, তবে সেই টাকা দিয়ে মামের রাত্রেবেলা পেট ভরবে না। তবে কিছু করার নেই, এই টাকা দিয়েই হয়তো কিছু কিনতে হবে। সেই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে একটা পানির বোতল হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। শহরের কাছাকাছি চলে আসলাম। আমরা যেখানে থাকতাম সেই জায়গাটা মফস্বল শহর ছিল, তো সেহেতু ওই গলির থেকে একটু সামনে আসলেই মূল শহরের রাস্তা পড়ে, সেখানে দোকানপাট দেখা যায়। আমার হাতে তখন 40 টাকার মতো রয়েছে। 40 টাকা নিয়ে আমি বাহারি খাবারের দিকে তাকিয়েছি। এত সব খাবার, কিন্তু এই 40 টাকা দিয়ে আমাদের মামের পেট হয়তো ভরবে না, আর কোনো রান্নার স্কোপও নেই যে এখন এই 40 টাকা দিয়ে আধা কেজি চাল কিনে নিয়ে গেলেও হয়তো রান্না করার স্কোপ থাকতো। কিন্তু সে রান্না করার স্কোপও নেই, কারণ চুলা তৈরি করতে হবে, অনেক ব্যাপার আছে। মামা যে আমাদেরকে এরকমভাবে ফেলে রেখে চলে যাবে আসলে বুঝতে পারিনি। আমি সেখানে বসে খাবারের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। অনেক ক্ষুধা লেগেছে, তবু বললাম আমি তেমন ভালো কিছু খেতে দেয়নি। ওই 4টি ডাল ভাত এগুলো খেয়েছি, মামির কথা বেশি খেয়েছি ভাত খাওয়ার থেকে। বেশ খানিকক্ষণ সেখানে বসে রইলাম। আমার নাম রুফাইদা, আমি একজন এতিম মেয়ে। আজকে থেকে প্রায় মাসখানিক আগে আমার মায়ের কাছে একটা ডিভোর্স লেটার আসে, যে ডিভোর্স লেটারে লেখা ছিল যে আমার আব্বাজান তিনি নাকি আরেকটা বিয়ে করেছেন এবং আমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আমার আব্বাজান অনেক বছর আগে সৌদি আরব গিয়েছিল এবং সেখানেই তিনি বেশ কয়েক বছর ধরে আছেন, প্রায় 10 বছরের উপরে। আমার বয়স যখন 9 কি 10 বছর তখন আব্বা হচ্ছে গিয়ে সৌদি আরব গিয়েছিলেন। এর মাঝখানে একবার এসেছিল, কিন্তু পরবর্তীতে আর আমাদের তিনি খোঁজ নেননি। এবং পরবর্তীতে যখন আম্মার কাছে ডিভোর্স লেটার আসলো তখন আমরা জানতে পারলাম যে আব্বা আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং তিনি আমাদেরকে চান না। তিনি সেখানে একটা বিয়ে করেছেন এবং সেখানে ভালো আছেন।
এরকম কোন একটা চিঠি আমার মায়ের কাছে এসেছে। মা তো এটা শুনে বেহুশ। এরপর মাকে সুস্থ করতে অনেকটা বেগ পোহাতে হয়েছে, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। চাচারা তখন বললেন যে তোরা এখানে থেকে কি করবি, তোরা তোদের বাবার বাড়িতে চলে যা। মানে আমার মাকে বললো যে আমার মামার বাড়িতে চলে যেতে। ওইখানে চাচাদের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছিল, কারণ আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে আমাদেরকে হচ্ছে গিয়ে থাকতে দিবে না, এরকম একটা পণ চাচারা করেই ফেললেন। নানানভাবে আমাকে উত্ত্যক্ত করতেন এবং বিরক্ত করতেন, যেটা কিনা আমাদের ভালো লাগেনি বা আমার বিশেষ করে সহ্য হয়নি। কারণ মা প্রতিনিয়ত এরকম কষ্টগুলো সহ্য করে আমাকে নিয়ে সেখানে পড়েছিল, কিন্তু তারপরে আর কিছু করার ছিল না। সেখান থেকে আমরা মামা বাড়িতে চলে আসি। মামা বাড়িতে আসার পরে এরকম অত্যাচার মামির, যা কিনা আমার কাছে খুব বিরক্ত লাগতো এবং খুব খারাপ লাগতো। অনেকবার ভেবেছি কিছু একটা করব, কিন্তু চাকরির সন্ধানে কয়েকবার বেরিয়েছি, কিন্তু আমার মতো এরকম যুবতী মেয়েকে কেই বা চাকরি দিবে। আমি যে কয়েক জায়গায় চাকরির জন্য গিয়েছি, প্রত্যেকেই আমার শরীরের দিকে নজর এবং আমার দিকে এমনভাবে তাকায় যেন আমার শরীরটাকে একদম গিলে খেয়ে ফেলবে এরকম অবস্থা। একটা টিউশনি জোগাড় করেছিলাম, তা দিয়ে মোটামুটি আমার হাত খরচ একদম টেনে টেনে চলতো। সেই 40 টাকাই এখন অবশিষ্ট আছে। এখন পর্যন্ত পরবর্তী মাসের বেতন পাইনি, তবে কি হবে কিছুই বুঝতে পারছি না। এখন আমি যেখানে বসে আছি সেখানেও কেমন যেন সকলে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে ভোগ করতে পারলে তারা বাঁচে। আমার শরীরের দিকে তাকিয়ে আছে, যেটা কিনা আমার কাছে এত পরিমাণ বাজে লাগে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পড়লাম। আমার হাতের বোতলটা পাশের একটা কল থেকে ভরে নিলাম, আর হাতে যে 40 টাকা ছিল সেই 40 টাকা দিয়ে 8টা শুকনো রুটি কিনে নিয়ে বাড়িতে গেলাম। আমি জানি যে এই রুটি দিয়ে হয়তো খেয়ে আমাদের পেট ভরবে না, কিন্তু তাতে কোনো কিছু করার নেই। পানি এবং শুকনো রুটি খেয়েই এই রাতটা পার করতে হবে। কালকে সকাল হলেই কোনো কিছুর একটা বন্দোবস্ত করতে হবে, না হলে আর তো কোনো কিছু করার নেই। উপরে গিয়ে দেখি মা ক্লান্ত হয়ে ফ্লোরের উপরেই শুয়ে পড়েছে। আমি মাকে ডাক দিলাম। মা তখন বলল, কিরে মা, তুই এসেছিস? আমি বললাম, জি আসছি, এই নাও। তারপর মা মেয়ে মিলে সেই পাতলা রুটিগুলো খেয়ে নিলাম। খেয়ে পানি খেয়ে দুজনে শুয়ে পড়লাম। মার তো ঘুম এসে পড়েছে, সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু টেনশনে আমার ঘুম হচ্ছিল না। আমি কি করব এবং আচমকা এরকমভাবে আব্বা যে একটা কাজ করবেন সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমাদেরকে একদম পথে ঠেলে দিয়েছেন। এত পরিমাণ কষ্ট জীবনে হয়তো কোনোদিন পার করিনি, এবং এই সাফার শুধুমাত্র আমার আব্বার জন্য করতে হচ্ছে। মাঝে মধ্যে আব্বার জন্য খুব খারাপ লাগে যে তিনি এমনটা কেন করলেন আমাদের সঙ্গে। তার প্রতি অনেক রাগ হয়, কিন্তু তাতে করে তো আর চিড়ে ভিজবে না। আমি এগুলো ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়লাম জানি না। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো এবং আমি উঠে বাইরে আসলাম। বাইরে এসে পাশে কোনো পানির কল খুঁজতে হবে, কারণ দূর থেকে তো আর পানি আনা যাবে না। আমি বাইরে বেরিয়েই সেই পানির বোতল দুটো নিয়ে পাশের এক বাড়িতে দেখলাম একটা পানির কল রয়েছে। সেই পানির কল থেকে পানি সংগ্রহ করলাম। তো তারপর আমি সেখান থেকে যখনই আমার সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, ঠিক তখনই সেখানে হচ্ছে গিয়ে একজন আমাকে পেছন থেকে ডাক দিলেন। আমি খেয়াল করলাম একটা ভদ্রমতো ছেলে, মানে খুবই হ্যান্ডসাম, মুখে দাঁড়িয়ে আছে এবং মাথায় টুপি পরা এবং সাথে একটা অদ্ভুত জাতীয় পোশাক পরা, যা কিনা আমার কাছে অপরিচিত। এবং এরকম পোশাকই অঞ্চলের কেউ পরে তা আমার জানা ছিল না, মানে জুব্বা টাইপের কোনো একটা জামা। তখন সে আমাকে ডেকে বললেন যে আপনারা এখানে কি করছেন, আর আপনারা পারমিশন ছাড়া উপরে উঠেছেন কিভাবে? তখন আমি বললাম, পারমিশন ছাড়া মানে? আপনি কে এবং আপনি আমাদেরকে এগুলো বলার কে? আমরা এখানে ভাড়া দিয়ে থাকি। তখন সেই ছেলেটি বলল কি যে আমি এই বাড়ির মালিক। আমি মালিক, অথচ আমি জানি না আপনারা উঠলেন। কিছু তো বুঝতে পারলাম না। ছেলেটির চোখে নিশ্চয়ই সুরমা দিয়েছিল, তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। ছেলেটির চোখের দিকে আমি তাকিয়ে বললাম যে আপনি বাড়ির মালিক? আমার মামা আমাদেরকে এখানে উঠে দিয়ে গেছে, আর বাড়ির মালিক কে সেটা আমার মামার সঙ্গে গিয়ে কথা বলেন। আমার মামা সমস্ত কিছু করেছে, আর আপনি এই বাড়ির মালিক তা আমরা কিভাবে জানবো? তখন সেই ছেলেটি বলল কি যে আমি এত কিছু জানি না বাপু, আপনারা এত দেরি করে এরকম করে না বলে কেন উঠবেন দোতলায়? আর দোতলায় আমি ভাড়া দিব না, আপনারা দ্রুত এখান থেকে চলে যাবেন, যত দ্রুত পারেন এখান থেকে চলে যাবেন। তখন আমার চোখ একদম ছলছল করে উঠল। আমি যে মেয়েটা দেখতে খারাপ এমন না, আমি দেখতে মোটামুটি সুন্দরী, একটু শ্যামলা এবং দৈহিক গঠন বেশ ভালো। বললাম না, যে পুরুষটা দেখলে আমার দিকে তাকায়, তবে এই ছেলেটার চাহনি আমার চোখে চোখে আর কি। শরীরের দিকে সে চাহনি নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে, এবং ভদ্রবেষ্টিত ছেলে বলেই মনে হচ্ছে। আমি তখন তাকে বললাম যে আপনি যদি এখন আমাদেরকে এরকমভাবে বের করে দেন তাহলে আমরা যাবো কোথায়?
আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এরকমভাবে বের করে দিলে আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। দাঁড়ান আমি মামার সঙ্গে কথা বলে দেখি মামা কি বলে। তখন ছেলেটি বলল যে জানি না, কালকের মধ্যে এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম, এরকম একটা অবস্থা। ছেলেটি তখন আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনারা তা এখান থেকে যাবেন যেহেতু 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন, যদি না যান তাহলে কিন্তু খবর আছে। তো আমি বললাম 1 সপ্তাহের ভিতরে আমি নতুন ঘর কোত্থেকে ম্যানেজ করব, আর আপনাকে ভাড়া দিব, আপনি ভাড়া নেবেন, ঘর ভাড়া দিবেন না, আবার ভাড়াও নেবেন না, এটা আবার কেমন কথা? উঠে যেহেতু পড়েছি 1 মাসের আগে নামবো না আমরা, 1 মাস অন্য মাসে আমরা খুঁজে দেখি, বাবার সঙ্গে কথা বলে দেখি। তারপর ছেলেটি তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, আপনি এখন অসহায় মামে উঠেছেন, আপনাদেরকে তো আর বের করে দিতে পারি না, ঠিক আছে 1 মাস পর এখান থেকে চলে যাবেন। তারপর ছেলেটি চলে গেল। আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখলাম কি যে গতকালকে 2টো রুটি বাঁচিয়ে রেখেছিলাম, সেই 2টো রুটির মধ্যে একটা রুটি মা খাচ্ছে আর একটা আমার জন্য রেখেছে, আমি খেলাম। কালকে যে মামা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল, তারপর আর তাদের কোনো খবর নেই। আসলে নানি মারা যাওয়ার পর থেকে মামা বাড়ি এখন মামা বাড়ি মনে হয় না, মনে হয় যে আমরা কোনো পরের বাসায় চলে এসেছি। মামা নিজেও কি করবে, সে মামির জাতাকলে পিষ্ট। আর মামার সব থেকে বেশি ভয় পাই হচ্ছে গিয়ে আমি যদি তার ছেলের সঙ্গে প্রেম করি, বা তার ছেলে যদি আমার উপর প্রেম করে বা ক্রাশ খায়, তাকে তো বিয়ে দিতে হবে, আর এতিম কোনো মেয়ের সঙ্গে নিশ্চয়ই তার ছেলের বিয়ে দিবে না। এই জন্য মনে হয় মামা তড়িঘড়ি করে আরও দ্রুত আমাদেরকে এখানে রেখে গিয়েছে। যাই হোক, সকালবেলা উঠে আমি ওই পানি এবং একটা রুটি খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে এই টিউশনটা করতে হবে, আর মাস যেহেতু শেষ হয়নি, আগে ভাগে একটু টাকা চেতে হবে, কারণ এই কদিন তো মামা খাইয়েছে, এখন তো আমরা কোনো কিছু না করলে ঘরে চুলো চলবে না। আমার মা বাড়ির পাশেই একটা জায়গায় হচ্ছে কি একটা গর্ত করেছে, সেখানে টুকটাক করে রান্নাঘর তৈরি করেছে আর কি, সেটা আমি বিকেলবেলা এসে দেখতে পেলাম। সারাদিন এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। ওই যে আগের মতোই সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যে দৃষ্টি আসলে শুভ দৃষ্টি না, সেটা হচ্ছে কুদৃষ্টি, এবং এই কুদৃষ্টিতেই সকলে আমার দিকে কেমন যেন তাকায়, যা কিনা আমার কাছে খুবই বিশ্রী লাগে। আমি কয়েক জায়গায় চাকরির সন্ধানে গিয়েছি। আমি যে মেয়েটা খারাপ এমন না, আমি মেয়েটা ভালো, পড়াশোনা জানি, সবকিছুই জানি, কিন্তু সকলে আমার সঙ্গে এরকম বাজে আচরণ করে কিসের জন্য আমি সেটা জানি না। আমি কয়েক জায়গা থেকে বেরিয়ে এসেছি। তারপর বিকেলের পর যখন টিউশন পড়াতে গেলাম, সেখানে আপার কাছ থেকে টাকা চাইতে তিনি বললেন কি যে মাস তো এখনো শেষ হয়নি, আর ওর বাবা তো বেতন পায়নি, এত দ্রুত তোমাকে টাকা দিব কিভাবে বলো? আমি তখন বললাম, আপা খুব দরকার, আজকে যদি আপনি টাকাটা না দেন তাহলে হয়তো আমাদের বাসায় হয়তো খাবার জুটবে না, দয়া করে যদি দিতেন। তিনি আমার চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আজকে তুমি 500 টাকা নিয়ে যাও, আর বাকি যে টাকা ওর বাবা বেতন পাক বা আসুক, আমি দেখি, কথা বলে দেখি, তারপর না হয় কিছু একটা করা যাবে। তো আমি বললাম আপনাকে অনেক ধন্যবাদ আপা। তারপর বিকেলবেলা আমি চাল এবং তেল, ডাল, নুন, যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে বাড়িতে ফিরলাম। আমি দেখলাম মা রান্নাঘর তৈরি করে রেখেছে। আমার অনেক আগেই ফেরা উচিত ছিল, আমি জানি যে আমার মা না খেয়ে থাকবে, সেটা আমার বোঝা উচিত ছিল, তবে আমি কোনো কিছু করতে পারছিলাম না। বাড়িতে ফিরে দেখি মা পানি খেয়ে ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, কারণ যে 2 বোতল পানি এনেছিলাম তার পুরোটাই প্রায় মা খেয়ে ফেলেছে। তার ওষুধ কিনতে হবে, সমস্ত কিছু মিলিয়ে 500 টাকা প্রায় ফুরিয়ে গেল। মায়ের ওষুধ এবং সমস্ত কিছু দিলাম, এবং 2 মেয়ে মিলে সন্ধ্যা পর্যন্ত রান্না করলাম। সেখানে রান্না করে দুজনের অক্লান্ত এরকম ক্লান্ত পেট ভরলাম এবং ক্ষুধার্ত পেট ভরলাম। ভরার পরে দুজনে একটু তৃপ্তির ঢেকুর তুলে সন্ধ্যা দিকে বসলাম। তখন খেয়াল করলাম যে নিচে থেকে তালা খোলার শব্দ আসছে। আমি বললাম, মা তোমাকে বলেছিলাম না এই বাড়িওয়ালা আমাদেরকে 1 মাসের মধ্যে থেকে এখান থেকে চলে যেতে বলেছে? মামা এসেছিল নাকি? মামার বাসায় একবার যাওয়া দরকার। মামা কিভাবে করে আমাদের তুলে দিয়ে গেল বাড়িওয়ালা জানে না, এটা তো একটা অন্যরকম কাহিনী হয়ে গেল, তাই না? তো এই কথা বলার পর মা বললো কি যে থাক, তোর মামার কাছে যাওয়া লাগবে না, আমাদেরকে যেহেতু 1 মাস সময় দিয়েছে, তুই দেখ কোনো কাজকর্ম গোছাতে পারিস কিনা। আর আমি নিজে যদি একটা টিউশনি গোছাতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। এই কথা আমি মাকে বললাম। মা বললো কি যে তুই তো একটা করছিসই, আর দেখি আমি কিছু করতে পারি কিনা। আমি বললাম, মা তুমি এই বয়সে কি করবা? তোমার আব্বা চলে যাওয়ার পরে তোমার যে অবস্থা, তাতে করে তোমার এখন রেস্ট দরকার, এবং সম্পূর্ণ ওষুধ খেয়ে তুমি নিরাপদে এখানে থাকো, তোমার কোথাও যাওয়া লাগবে না, বাকি সমস্ত কিছু আমি দেখব। আমার চোখের যে তেবর ছিল সেটা দেখেই নিশ্চয়ই বাড়িওয়ালা ভয় পেয়েছে। বাড়িওয়ালা যেরকম একটা যুবক ছেলে তা জানতাম না। মামার কাছ থেকে শুনেছি যে এই বাড়িটা যারা থাকে বা যারা এই বাড়িটা তৈরি করেছে তারা এখন এখানে থাকেন না,
কোথাও একটা চলে গিয়েছে, হয়তো শহরে গিয়ে থাকেন, এই জন্য মামা আমাদেরকে এখানে উঠে দিয়ে গিয়েছেন, সেই জন্য এখানে আছি। তবে এই বাড়িতে থাকতে গেলে আমার কাছে একটা অদ্ভুত পরিস্থিতি, বিশেষ করে রাত্রেবেলা মনে হয় যে নিচে থেকে কেউ অদ্ভুত শব্দ করছে, বা নিচে কেউ হাঁটছে, তারপর ছাদের উপর কেউ হাঁটাহাঁটি করছে, কেউ গুম গুম শব্দ হচ্ছে, বা এরকম শব্দগুলো আমাদের কানে আসতে লাগলো। ওই দিন রাত্রেবেলা যখন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করেই মনে হচ্ছিল নিচে কেউ হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙছে। আমার আচমকা ঘুম ভেঙে গেল। এত রাতের বেলা হাতুড়ি দিয়ে আচমকা কে ভাঙাভাঙি করবে? নিশ্চয়ই বাড়িওয়ালা ছেলেটি কাজ করছে। আমি রেগে মেগে নিচে আসলাম, দরজা জোরে জোরে নক করলাম, এবং খুব জোরে জোরে নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুললো। খোলার পরে দেখলাম ঘরের ভিতর থেকে সেই ছেলেটা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বললো কি অবস্থা, এরকম দরজা জোরে জোরে গুতাচ্ছেন কিসের জন্য, কি সমস্যা? আমি তখন বললাম, সমস্যা তো আপনার, এই রাত্রেবেলা কি আমাদেরকে ঘুমাতে দিবেন না? জোরে জোরে শব্দ করছেন কিসের জন্য? তখন ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা যে উপরে আছেন সেটা ভুলে গিয়েছিলাম, ঠিক আছে আপনারা গিয়ে ঘুমান, এখন আমি কাজ বন্ধ করে দিচ্ছি। এই বলেই ছেলেটি দরজা বন্ধ করে দিল। ছেলেটির ঘরের ভিতরে দেখে মনে হচ্ছিল বেশ সুন্দর, কারণ হচ্ছে ঘরের ভিতরের পরিবেশটা বাইরে থেকে একটু দেখতে পাচ্ছিলাম, এবং ঘরের ভিতরের একটা রুমের ভিতরে লাইট জ্বালানো, সেই লাইটটাও বোঝা যাচ্ছে না যে আসলে ইলেকট্রনিকের বাতি নাকি অন্য কোনো বাতি। আমি তখন উপরের তলায় চলে গেলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি টিউশন করে হন্য হয়ে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলাম। আমি জানি যে আপা যে 500 টাকা দিয়েছে, সেই 500 টাকা দিয়ে যে খাবার কিনেছি তা দিয়ে হয়তো সর্বোচ্চ 2 দিন কি 3 দিন চলবে, তাও যদি অল্প করে খাই। তারপরে কি করব? কোনো একটা চাকরি গোছাতে হবে। আমি এর কাছে গেলাম, ওর কাছে গেলাম। এই শহরে আমি নতুন, আশেপাশের কোনো কিছু চিনি না, কি করব কিছু বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে আমাকে একটা জরুরি কাজ গোছাতেই হবে। যাই হোক, 2 দিন ঘোরাঘুরি করার পরে, আমি জানি না এটা আমার ভাগ্য কিনা নাকি অন্য কিছু, আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, যার সঙ্গে আমরা গ্রামে একসঙ্গে পড়াশোনা করেছি। ওরা এখন এই শহরেই থাকে। তো ওরা যখন আমার কথা জানলো, এবং ওর বাবা যখন আমার কথা ওর বাবাকে বললো যে এরকমভাবে অসহায় অবস্থায় এখন আমরা জীবনযাপন করছি, একটা চাকরির খুব দরকার, তখন তিনি আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা, তারপর তোমাকে হচ্ছে গিয়ে আমি জানাবো। ওই দিনকে খুশির খবর নিয়ে আমি চলে আসলাম। যদি চাকরিটা হয়ে যায় তাহলে হয়তো কোনোভাবে টেনে টুনে আমরা চালিয়ে নিতে পারবো। ওই দিন সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরলাম, আমাদের গেটের ভিতরে ঢুকতেই বাড়িওয়ালার সঙ্গে দেখা হলো। বাড়িওয়ালা ছেলেটি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, আমার শরীর কিংবা অন্য দিকে সে তাকায় না, যেটা অন্যান্য পুরুষরা করে। এই জন্য তার প্রতি আমার একটা অন্যরকম সম্মান চলে আসলো। তিনি আমাকে ডেকে বললেন যে রুফায়দা শোনো। আমি বললাম, জি বলেন। তখন তিনি বললেন যে তুমি এখন কি করছো, তোমাদের ঘর কিভাবে কেমন চলছে? তো আমি তখন বললাম, আসলে সত্যি কথা বলতে আমরা খুব অভাবে আছি, কি করব কিছু বুঝতে পারছি না, আপনি যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দিতেন। তখন সেই ছেলেটি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিব, সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমাদেরকে ভালো টাকা দেওয়া হবে। আমি তখন বললাম, হ্যাঁ, যে কোনো কাজ আপনি বলুন, আমি সেটা করব। ছেলেটা আমাকে বলল যে সত্যি পারবে তো? আমি বললাম যে জি হ্যাঁ, অবশ্যই পারবো, আপনি যে কোনো কাজ আমাকে দিন, কারণ একটা কাজের অনেক দরকার ছিল। যদি কাজ না থাকে তাহলে আমরা হয়তো দুজনে না খেতে পেয়ে মারা যাব, এরকমটা আমার কাছে মনে হচ্ছিল। তখন ছেলেটি বলল, আমি জানি যে তোমাদের কাজের দরকার, আমি আন্টির সঙ্গে কথা বলেছি, আন্টি আমাকে কেঁদে কেটে কত কথা বলল, এজন্যই মূলত তোমাদের জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আচ্ছা তোমরা কি এই সেলাইয়ের কাজ পারো? আমি তখন বললাম, হ্যাঁ হ্যাঁ, সেলাইয়ের কাজ তো আমি পারি, আমি আমার মার কাছ থেকে শিখেছি। আসলে বাড়ির সমস্ত কাজগুলো আমিই করতাম, আর আমার মায়ের সেলাই মেশিন আছে, সেই সেলাই মেশিন দিয়ে আমার মা এলাকার সকলের কাপড় সেলাই করতো, আমার মাও সেলাইয়ের কাজ পারে। তখন ছেলেটি বলল কি আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমি তোমাদেরকে কিছু কাপড় এনে দিব এবং মাপ দিব, এবং কিভাবে কাপড়গুলো বানাতে হবে সেরকম একটা ড্রেসও তোমাদেরকে এনে দিব। যদি সেরকম বানিয়ে দিতে পারো তাহলে তোমাদেরকে মোটা টাকা দেওয়া হবে, এবং যারা বানিয়ে নিবে তারাও বেশ ভালো টাকা দাম দিবে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। ছেলেটি চলে যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে এই ছেলেটি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল, অথচ এখন কাজ দিচ্ছে, আমি কিছু বুঝতে পারলাম না। তারপর নিজেই অবাক হয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে মাকে বললাম, মা কি রান্না করেছ? মা বলল কি যে রান্না করেছি খিচুড়ি, খাবি না? দুজনে খিচুড়ি খেয়ে নিলাম। সবার কিছুক্ষণ আগে দরজায় ঠকঠক শব্দ হলো। আমি ভেতর থেকে বললাম, কে? বাইরে থেকে আমাদের বাড়ির মালিক ছেলেটি বলল কি যে আমি।
আপনাদের জন্য কাপড় নিয়ে এসেছি, আমি আপনাদের কাজ বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি গিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুললাম। দরজা খোলার পরে তখন সেই ছেলেটি আমাকে বলল যে এই যে দেখুন, এই কাপড়ের আদলে আপনাদেরকে এই কাপড় দিয়ে এরকম করে বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে মহিলাদের পোশাক, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বেশ ভালো বকশিস পাবেন, বেশ ভালো টাকা পাবেন। আমি বললাম যে এরকমগুলো আমি করতে পারবো, সমস্যা নেই, আমি এরকম কাপড় অবশ্য এর আগে বানাইনি, তবে দেখে দেখে করতে পারবো। আমি আগে একটা বানিয়ে আপনাকে দেই, যদি সেটা ভালো লাগে তাহলে পরবর্তীতে আপনি আমাকে দিয়ে কাজ করিয়েন বা আমার মাকে দিয়ে কাজ করিয়েন, ঠিক আছে? তখন উনি চলে গেলেন আমার হাতে কাপড়গুলো দিয়ে। আমি সেগুলো নিয়ে ঘরের ভিতরে চলে আসলাম। ওইদিন আমি এবং আমার মা প্রায় অনেকটা রাত দুজনে বসে কাপড়টা কিভাবে সেলাই করা, কিভাবে তৈরি করা, সেই জিনিসগুলো দেখতে লাগলাম। তবে হারিকেনের আলোয় একটা জিনিস আমরা স্পষ্টত বুঝতে পারছিলাম, ওই দিনকে আবার কারেন্ট ছিল না। সেটা হচ্ছে যে ওই কাপড়গুলো ছিল বেশ দামি এবং মোলায়েম কাপড়। আমরা যখন সেখানে হাত বোনালাম দেখলাম অতি সূক্ষ্ম হাতের রেশমি দিয়ে বোনা এবং অন্যরকম একটা কাপড়, মনে হচ্ছিল স্বর্ণ দিয়ে বুনন করা, এত চকচকে এবং এত চমৎকার। এবং কাপড়গুলো থেকে আসছিল অন্যরকম সুগন্ধি, যা কিনা আমাদের দুজনকেই পাগল করে দিচ্ছিল। কাপড়গুলো যখনই ঘরের ভিতরে ঢুকেছে তখনই ঘরটা একদম সুগন্ধি দিয়ে ভরে গিয়েছে। আমাদের তো স্যাঁতস্যাঁতে ঘর, অল্প কয়েকটা মালামাল মাত্র। আমরা তো বাড়ি থেকে খুব বেশি কিছু নিয়ে আসিনি, যে কটা জিনিসপাতি ছিল সেই কটা জিনিসপাতি এই পুরো দুরুমে আমরা ভরে রেখেছিলাম, কিন্তু সেগুলো ছিল অল্প। কিন্তু কাপড়গুলো থেকে এত চমৎকার সুঘ্রাণ আসছিল যা কিনা আমার কাছে অত্যন্ত দুর্দান্ত লাগছিল। আমরা সেলাইয়ের কাজ দেখে নিলাম। পরের দিন সকালবেলা উঠে আমরা প্রায় দুপুর 2টা পর্যন্ত মা মেয়ে মিলে দুজনে সেই কাপড় সেলাইয়ের কাজ করলাম। কাপড়গুলো রাত্রের আলোতে হয়তো ওরকম ভালোভাবে দেখতে পারিনি, কিন্তু দিনের আলোতে যখন দেখলাম একদম চকচক করছিল। এবং অনেক মেহনত এবং কষ্ট করে ওই একই রকমের দেখতে একটি জামা আমরা তৈরি করলাম। এবং জামাটা ছিল বেশ লম্বা এবং স্বাভাবিক পর্যায়ে আমাদের পুরুষ মানুষ যেরকম লম্বা ঠিক সেরকম, মানে একটা পুরুষ মানুষের গায়ের মাপের জামা ছিল। সেটা প্রায় 5 ফুট 8-9 ইঞ্চি লম্বা। এত লম্বা সাধারণত আমাদের এলাকার মেয়েরা হয়ে থাকে না। তো আমি ভেবেছিলাম যে জিজ্ঞেস করবো যে এটা কার কাপড়, এত লম্বা কাপড়। শুধুমাত্র ওইটাই না, আমি পরবর্তীর কাজগুলো দেখেও অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম লম্বা কাপড় তো এর আগে আমি কখনো দেখিনি। সত্যি অবাক লাগলো আমার কাছে। তখন আমরা দুজন খুব কষ্ট করে সেই কাপড়গুলোকে সেলাই, মানে কাপড়টাকে সেলাই করে সেই জামাটা তৈরি করে ফেললাম। মনে মনে ভাবলাম যদি পছন্দ হয় তাহলে বেশ ভালো বকশিস পাবো। আমি আমার সমস্ত কাজকাম হয়তো বাদ দিয়ে এটার পিছনেই তখন বসে থাকবো, আমাদের অভাব ঘুচে যাবে, তাই না মা? মা তখন বললেন যে হ্যাঁ, আমরা বেশ ভালোভাবে কাজটা করতে পেরেছি, দেখি তাদের পছন্দ হয় কিনা। আমি সারাদিন ভরে আমাদের সেই বাড়িওয়ালা ছেলেকে খুঁজছিলাম আর কি, যে সে কোথায়, সে কেন আসছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দিনের বেলা আমি তাকে খুব কম দেখতে পাই, সন্ধ্যার পরেই কেন যেন তাকে দেখতে পাই। এবং দিনের বেলা তাকে কোথাও আমি দেখি না, আশেপাশে কোথাও দেখি না। নিজের ঘরে তালা, বেশিরভাগ সময় তালা মারা থাকে, তাকে কোথাও আমি দেখতে পাই না। আমি ওই রাত্রেবেলা হচ্ছে গিয়ে অপেক্ষা করছিলাম তার জন্য। আমি জানি যে ছেলে রাত্রেবেলা আসবে। তো তখন হচ্ছে আমি নামাজ পড়ে মাত্র সালাম ফিরিয়েছি, ওই সময় দরজা টোকা পড়লো। আমি বাইরে বেরিয়ে বললাম কি যে আপনি এসেছেন, দেখেন কাপড়গুলো ঠিক আছে কিনা, একদম এটার মতো করে তৈরি করেছি, সেম টু সেম, প্রত্যেকটা জিনিস একই রকমের। তিনি বললেন কি যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো আমি নিয়ে দেখিয়ে আসি, তারপর কালকে তোমাদের সঙ্গে কথা হবে। যদি আজকে আসতে পারি তাহলে আমি আজকে তোমাদেরকে আবার কাজ দিয়ে যাব, তোমরা চাইলে ঘুমিয়ে পড়তে পারো, আমি রাত্রেবেলা এসে নক দেবো, ঠিক আছে? তারপর ছেলেটি সেই কাপড়গুলো নিয়ে চলে গেল। ছেলেটির পরনেও আজকে অদ্ভুত রকমের জুব্বা ছিল এবং মাথায় তার ঘাড় পর্যন্ত চুল। তার চেহারাটা একদম নুরানি চেহারার মতো। চোখে সবসময় কাজল দিয়ে রাখে, কাজল বলতে সুরমা দিয়ে রাখে, যা আমার কাছে খুবই ভালো লাগে। সুরমা আজকালকার ছেলেরা একদমই দেয় না, মানে তাকে দেখতে মনে হয় যে সে অন্য সকল ছেলে থেকে ডিফারেন্ট। সে অনেক সময় আমার দিকে না তাকিয়েও কথা বলে, মানে নিচের দিকে তাকিয়ে কথা বলে, যা কিনা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এখনকার ছেলেরা এরকম হয়। যেসব ছেলেরা আমার দিকে তাকিয়ে আমার প্রতি যেন আমার শরীরটা ছিঁড়ে খাবে এরকম একটা অবস্থা, সেখানে এই ছেলেটা একটু ব্যতিক্রম এবং আমাদের জন্য কাজও এনে দিয়েছে। আবার আমাকে বলেছে যে এখান থেকে, মানে এখানে আপনারা থাকতে পারেন, যতদিন নিচে ততদিন থাকতে পারেন, আপনাদের কোনো ভাড়াও দেওয়া লাগবে না, এরকম করে বলেছে কয়েকদিন আগে। আমি মনে মনে ভাবছিলাম যে ছেলেটা প্রথম দিন আমাদেরকে এখানে 1 সেকেন্ড বরদাস্ত করতে পারছিল না, আমাদেরকে বলছিল যে এখান থেকে তোমরা চলে যাও, এখানে থেকো না, এখান থেকে বেরিয়ে যাও, আমি ঘর ভাড়া দিব না। সেই ছেলেটাই প্রথম দিন আমাদেরকে 1 মাস থাকার সুযোগ করে দিলেন। পরবর্তীতে তিনি আমাদের ভাড়াও নিতে চাইলেন না,
মানে এখানে এসেছি প্রায় বেশ কয়েকদিন হলো, মানে মাসখানেকের কাছাকাছি হয়ে গিয়েছিল ততদিনে, যতদিন আর কি ওনার কাছ থেকে আমি কাজ পেয়েছি। তো আমি যখন ভাড়া দিতে গেলাম তখন তিনি আসলে ভাড়া নিতে চাইলেন না, বললেন যে ভাড়া দেওয়া লাগবে না। তো আমি তার এসব অবাক হয়ে গেলাম যে তিনি এরকমভাবে কেন করছেন। আমি মনে মনে ভাবলাম যে ছেলেটি হয়তো বেশ ভালো এবং হয়তো এতদিন ফাঁকা পড়েছিল, এখন তার ভাড়া প্রয়োজন হচ্ছে না বা তার অন্য কোনো ইনকাম সোর্স আছে, এই কারণে হয়তো তিনি ভাড়া নিচ্ছেন না আমাদের কাছ থেকে, আমাদের এরকমভাবে হেল্প করছেন। তো ওই রাত্রেবেলা প্রায় মধ্যরাতে ঠকঠক শব্দ আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরে তাকিয়ে দেখলাম যে সেই ছেলেটি এসে জানলায় মানে দরজায় দাঁড়িয়ে আছে। আমি জানলা দিয়ে সেটা দেখতে পেলাম। তো আমি গিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুললাম, দেখলাম ছেলেটি বেশ খুশি এবং বলল কি যে রুফাইদা, তোমার হাতের কাজ বেশ ভালো, তুমি এত সুন্দর কাজ করেছো যে যে এই কাজটা করিয়েছে সে বেশ খুশি হয়েছে এবং আরও বেশ কিছু কাপড় তোমাকে দিয়েছে। দেখো এরকম করে আরও এই মাপের এই কয়েকটা জামা বানিয়ে দিতে হবে, ঠিক আছে? তুমি বানাতে থাকো, হয়ে গেলে আমাকে ডাক দিও, আমি তো নিচেই আছি, ঠিক আছে? আমি আমার মাকে বললাম, মা আজকেও বেশ কিছু কাজ এসেছে, দেখো অনেকগুলো কাজ। তারপর যাওয়ার সময় ছেলেটা আমাকে বলল, ও একটা জিনিস ভুলে গিয়েছি, ওনারা তোমাকে টাকা দিয়েছে। আমি দেখলাম বেশ কয়েকটা 1000 টাকার নোট। এতগুলো টাকা আমি দেখে অবাক হলাম, বললাম কি যে এত টাকা? ছেলেটি তখন বলল, ওনারা তোমার কাজে বেশ খুশি হয়েছে, এই জন্য তোমাকে দিল। তো আমি বললাম কি যে তাই বলে এত টাকা? উনি তখন বললেন যে হ্যাঁ, যদি সবগুলো করতে পারো আরো অনেক টাকা পাবে, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি পরের দিন সকালবেলা ওই টাকাগুলো দিয়ে বেশ কিছু বাজার, মায়ের ওষুধ এবং অন্যান্য সমস্ত কিছু করলাম। করে আমি বাড়িতে চলে আসলাম খুব দ্রুত, টিউশনিটা পড়িয়ে। বাড়িতে ফিরে আমি এবং মা মিলে প্রায় 3 দিন মেহনত করে সেই কাজটা সম্পূর্ণ করলাম, মানে যেগুলো কাজ দিয়েছিল সেই কাজগুলো আমি সম্পূর্ণ করলাম। আমাদের হাতের কাজ নাকি বেশ দারুণ হয় সেটা প্রথম দিনই তার কাছ থেকে শুনেছি। তো এবারের কাজ কেমন হয় জানি না, আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম। আমি ওই দিন রাত্রেবেলা সেই ছেলেটার কাছে সেই কাপড়গুলো দিয়ে বললাম, কাজগুলো এবার কেমন হবে জানি না, তবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো করার। ছেলেটিও রাত্রেবেলা কাপড়গুলো নিয়ে গেল এবং নিয়ে আবার মধ্যরাতে ফেরত আসলো। আমি মনে মনে ভাবলাম যে ছেলেটি নিশ্চয়ই কোনো কমপ্লেন নিয়ে এসেছে। ছেলেটি এসে হাসি মুখে আমার সঙ্গে কথা বলল, এসে বলল কি যে রুফাইদা, তোমাদের কাজের মান খুব ভালো, কাজ দেখে তাদের খুব পছন্দ হয়েছে এবং তোমাকে বেশ টাকা দিয়েছে। তাই বলতেই আমার কাছে আরো প্রায় অনেকগুলো টাকা ধরিয়ে দিল, বলল কি যে এগুলো তোমাদেরকে দিয়েছে, আর কাজ আসতে 3-4 দিন সময় লাগবে, 3-4 দিন পরে আমি তোমাকে দিব, ঠিক আছে? নিয়মিত হয়তো কাজ আসবে না, তবে যদি আসে আমি তোমাকে দিয়ে যাব, ঠিক আছে? ততক্ষণে আমার হাতে প্রায় 10-12 হাজার টাকা চলে এসেছে। এই কয়েকটা কাজের জন্য এতগুলো টাকা দিয়েছে আমি ভাবতেই পারিনি। পরের দিন সকালবেলা উঠে আমি বাইরে যখন বের হলাম, আমার সেই বান্ধবীর সঙ্গে আমার দেখা। তার বাবা বললেন কি যে তোমার জন্য আমাদের স্কুলে একটা চাকরির ব্যবস্থা করেছি, তুমি সেখানে পড়াবে? আমি তখন বললাম, হ্যাঁ আঙ্কেল, কেন নয়, আমি তো সেখানে পড়াতে পারলে ভালোই হয়। আর যেহেতু কাজ নিয়মিত পাচ্ছিলাম না, সেহেতু বললাম কি আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কাজটা তাহলে করি এখানে, ঠিক আছে? তারপর আমি সেই স্কুলে জয়েন করলাম। এরকম করে প্রায় মাস শেষ হয়ে আসলো। ছেলেটি আমাদেরকে বলেছিল যে এখন এখানে থাকলেও সমস্যা নেই, তো যেহেতু এখানে থাকবো সেহেতু ভাড়া দিয়ে থাকবো। তো আমি ভাড়া দিতে গেলাম, তো ওই সময় হচ্ছে মূলত কাহিনী ঘটলো। তো ছেলেটা আমাকে বললো যে না, তোমাদেরকে ভাড়া দিতে হবে না, তোমরা যতদিন ইচ্ছে এখানে থাকো এবং এখানে আমাকে 1 টাকা ভাড়া দিতে হবে না। আমি তখন বললাম কি আপনি না ভাড়া চাইলেন, প্রথম দিকে বেরি করে দিতে চাচ্ছিলেন, তারপর 1 মাস রাখলেন, এখন আবার ভাড়া নিচ্ছেন না কেন বলুন তো? তখন ছেলেটি বলল, এমনিতেই ইচ্ছে হলো তাই, তোমরা এরকম ভাবে মা আমি অসহায় হয়ে আছো আর তোমাদের কথা শুনে আমার কাছে বেশ খারাপ লেগেছে, এই জন্যই আমি ভেবেছি যে তোমাদের কাছ থেকে কোনো ভাড়া নিব না আর তোমাদেরকে এখান থেকে চলেও যেতে হবে না, ঠিক আছে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। ওনার দিকে তাকিয়ে আমি একটু মুচকি হাসলাম, মুচকি হেসে উপরের দিকে উঠে আসলাম। ছেলেটি তখনও আমার দিকে তাকিয়েছিল। তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি খেয়াল করলাম সে ঘরের ভেতরে ঢুকে গেল। আমি বেশ আনন্দিত ছিলাম, আনন্দিত এটা ভেবে যে হাতে বেশ কিছু টাকা এসেছে, পাশাপাশি স্কুলের চাকরিটাও হয়ে গিয়েছে, স্কুলের কাজ করছি, পাশাপাশি আমি চাইলে এখন আমার পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো, আমি কোথাও একটা ভর্তি হয়ে থাকি ভার্সিটিতে। সব মিলিয়ে আমার যেন অন্যরকম একটা দায়িত্ববোধ আমার উপর দিয়ে যাচ্ছিল। আমার মায়ের ওষুধ কেনা, বাসার বাজার করা, সব মিলিয়ে আমি নিজেই বেশ আকস্মিকভাবে অন্যরকম অনুভব করছিলাম নিজের মধ্যে। তো আমার কাছে মনে হলো যে ওই বাড়িওয়ালা ছেলেটি হয়তো শুরু থেকে আমাদেরকে হেল্প না করলে বা যদি বের করে দিত তাহলে আমরা কোথায় যেতাম? নিশ্চয়ই ছেলেটি অনেক ভালো কাজ করেছে আমাদের সঙ্গে, আমাদের বেশ উপকার করেছে, এই জন্য ছেলেটিকে অনেক ধন্যবাদ।
ছেলেটিকে আমাকে দেখতে মোটামুটি ভালোই লাগে, মানে তার প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এটা একটা অন্যরকম ফিলিংস, তবে ভালোবাসার অনুভূতি না। মানে সে যে একটা ভালো ছেলে, তার দিকে তাকালে বা একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যা কিনা আমার নিজের কাছে বেশ ভালো লাগে, মানে ভালো লাগা। পরবর্তীতে ওই দিন দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা হচ্ছে কি আমাদের বাড়িতে এক আন্টি আসলো। আমাদের পাশের বাসায়, যে বাসা থেকে আমরা মূলত হচ্ছে কি পানি নিয়ে আসি, তো সেই বাসা থেকে এক আন্টি আমাদের কাছে আসলো। এসে আমাকে বলল যে তোমরা এখানে উঠেছো কবে থেকে? আমি তখন বললাম এই তো আন্টি, আমরা প্রায় 1 মাস ধরে এখানে থাকি। আন্টি তখন বলল কই, এতদিন তো তোমাদেরকে দেখিনি। আমি বললাম কই আন্টি, কি বলেন, আমরা তো এখানেই থাকি, এখানে প্রায় 1 মাস ধরে আছি। আন্টি অবাক হয়ে গেল, বলল কিছু 1 মাস ধরে এখানে আছো? অবশ্য আমার কাজকর্মে ব্যস্ত থাকি, এই জন্য হয়তো দেখা হয় না, তবে এখানে তোমরা কিভাবে, বুঝতে পারলাম না। এইখানে তো কোনো মানুষ থাকে না, অনেক বছর ধরে এই বাড়ি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, তোমরা কিভাবে উঠলে? আমি তখন বললাম আসলে আন্টি, আমার মামা আমাকে এখানে দিয়ে গিয়েছে, এখানে আমরা মামের মিলে দুজনে থাকি। তখন সে আন্টি বললেন কি আশ্চর্যের বিষয়, এই বাড়িতে রাত্রেবেলা কেউ ঢুকতে সাহস পায় না, দিনের বেলাতে টুকটাক যা আসে, কিন্তু রাত্রেবেলাতে কেউ ঢুকতে সাহস পায় না, সেখানে তোমরা এখানে ঘুমাচ্ছ কিভাবে? এটি তো আশ্চর্যের বিষয়। আমি তখন বললাম কি বলছেন আন্টি, আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। তখন সে আন্টি বলল এটা একটা ভৌতিক বাড়ি, এই বাড়িতে কেউ আসতে চায় না, এই বাড়িটি একটা কাহিনী আছে, সেই কাহিনী তো তোমরা জানো না। আমি তখন বললাম কি কাহিনী আন্টি? তখন তিনি বললেন যে এই বাড়িটি প্রায় আজকে থেকে 30 বছর আগে তৈরি করা হয়েছিল। যখন নতুন নতুন তৈরি করা হয়েছিল তখন এই বাড়ির যে অঞ্চল ছিল, মানে যে জায়গাটা ছিল, সেই জায়গাটা জঙ্গলি এবং অন্যরকম ছিল, মানে জঙ্গল দিয়ে ঘেরা ছিল। তো যখন বাড়ি তৈরি করেছিল তখন মূলত হচ্ছে এই বাড়ি তৈরিতে নিষেধ করেছিল এখানকার যেসব জিনেরা থাকতো, সেসব জিনেরা বলেছিল যে এখানে বাড়ি তৈরি করা যাবে না, এরকমভাবে তখন বাড়ি তৈরিতে নিষেধ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে এই বাড়িওয়ালা যখন দোতলা বাড়ি তুললেন, তিনি আসলে বিষয়টাকে উপেক্ষা করেছিলেন এবং জিনিসগুলো বিশ্বাস করতেন না। বাড়ি যখন তোলার পরে সেই জিনগুলোর উৎপাত রাত্রেবেলা শুরু হলো। রাত্রে যখনই তারা ঘুমাতো নানা ধরনের অদ্ভুত আওয়াজ পেত, এটা ওটা পড়ে যেত এবং অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ তারা শুনতে পেত। পরবর্তীতে ওই বাড়িওয়ালা এখানে এক লোকের কাছে জমি এবং বাড়ি শুদ্ধ বিক্রি করে দিয়ে চলে যায়। তো তারাও এখানে থাকতে পারেনি, তো তারা যেহেতু বিদেশি ছিল, মানে হচ্ছে গিয়ে তারা বিদেশে থাকতো, তার পরিবার সমেত বিদেশে থাকতো, এই কারণে হচ্ছে গিয়ে তারা বিদেশে চলে যায় এই বাড়িটা রেখে এরকম ভাবেই। এবং পরবর্তীতে বিক্রি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু বিক্রি করতে পারেনি, কারণ সবাই এটাকে ভৌতিক বাড়ি হিসেবে জানে। এবং এই পরবর্তীতে এই বাড়িতে প্রায় 25 বছরের উপরে হয়েছে, কেউ থাকে না এখানে। তো সেহেতু এটা একটা ভৌতিক বাড়ি, রাত্রেবেলা এখানে তোমরা 1 মাস ধরে আছো, এটা তো আশ্চর্যের বিষয় যে তোমাদের সাথে এখন কোনো ভৌতিক কাহিনী ঘটেনি। আমি তখন বললাম যে কি বলছেন আন্টি, এই বাড়ির মালিক তো এই বাড়িতেই থাকেন, এই বাড়ির মালিকের সাথে আমাদের প্রায় দেখা হয়, ওনারা নিচতলায় থাকেন। তো তখন আন্টি বলল কি বলছো, নিচতলায় থাকে মানে? এই বাড়ির নিচতলা তো বহু বছর ধরে ফাঁকা, আমি প্রায় এখানে আসি মাঝে মধ্যে, কোনো কাজ বা কোনো ঘর টর লাগলে আমরা এখানে আসি, আর আমাদের নানান জিনিসপত্র আমরা এখানে রাখিও। তখন আমি বললাম আন্টি আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, এই বাড়ির মালিকের সঙ্গে আমরা নিয়মিত কথা বলি এবং তারা, তখন আন্টি বললেন ধুর ছাই মেয়ে, তোমাকে কি বোঝাচ্ছে, তুমি কি বুঝছো, এই বাড়ির মালিক বিদেশে থাকে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে চলো, তোমার আঙ্কেলের কাছে শুনো, আশেপাশের সকলের কাছে শুনো। তো আমি আন্টির সঙ্গে নিচে গেলাম, নিচে গিয়ে বলার পরে সকলে বললো এই বাড়ির মালিক সত্যি সত্যি নিচে থাকে, মানে হচ্ছে গিয়ে নিচে থাকে না, উনি বিদেশে থাকেন। তো আমি বললাম আশ্চর্যের বিষয়, এরকমটা তো হওয়ার কথা না, দেখি আজকে রাত্রেবেলা যদি ওই মালিক ছেলেটা আসে তাহলে তার সঙ্গে কথা বলবো বা দেখা করব। যদি এমন হয় যে সে আমার সঙ্গে মিথ্যা বলেছে, তাহলে তার সঙ্গে আমি আর কথাই বলবো না যে সে এরকমটা কেন করলো। তো তখন আমি আসলে কি করব কিছু বুঝতে পারছিলাম না, সব মিলিয়ে একটা হজবরল পাকিয়ে যাচ্ছিল আমার প্রত্যেকটা ইসের সাথে আর কি। হজবরল পাকানোর তো কথা, কারণ এরকম একটা কথা সে শুনিয়ে গেল এবং বলে গেল, তবে আসলে কিছু বুঝতে পারছিলাম না। তো ওই দিন সন্ধ্যার দিকে আমি যখন ওই যে মালিক ছিল, বাড়িওয়ালার যে মালিক ছিল, তো তার কাছে আমি গেলাম, তো দেখলাম ঘরের দরজা খোলা। তো আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে ঢুকে দেখি ঘরের ভিতরটা বেশ পরিপাটি এবং বেশ সুন্দর, একদম খুব চমৎকারভাবে ঘরটা সাজানো। তো ঘরের ভিতরের একটা রুম আলো জ্বালানো। তাই আমি তখন তাকে বললাম যে আপনি আমাদের বাড়িওয়ালা না, আমি একটা অদ্ভুত ঘটনা শুনলাম আপনার ব্যাপারে। তখন তিনি বললেন সব কথা কে বলেছে তোমাকে, কে বলেছে, তাকে ডেকে নিয়ে আসো তো, এত অদ্ভুত কথা কে বলে।
তারপর আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, বললাম কি যে না, আমাদের এক পাশের বাসার আন্টি ছিল, তিনিই বললেন যে এ বাড়ির মালিক নাকি বিদেশে থাকেন। তখন তিনি বললেন কি যে এসব কথা তোমাকে কে বলেছে উদ্ভট, আমি এখন বাইরে যাচ্ছি, আমি আসতে 2-3 দিন সময় লাগবে, এই 2-3 দিন আমাকে তুমি পাবে না, যদি কোনো কাজ থাকে বলে রাখো। আর ওই যে ইসের কাজ সেগুলো আপাতত বন্ধ আছে। এর মাঝখানে ছেলেটি আমাদেরকে বেশ কিছু কাজ দিয়েছে, প্রায় 2 মাস পরে মূলত হচ্ছে কি এই ঘটনাটা ঘটে, 2-3 মাস পরে। তো ওই সময় ছেলেটি হচ্ছে কি ওই নিচে তলায় তালা মেরে এখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি তখন তো তাকে কোনো কিছু বলেও পাইনি, কারণ হচ্ছে উনি হচ্ছে ওখান থেকে চলে গেলেন, আমি তাকে আর যোগাযোগ করতে পারিনি। তো এর 2-3 দিন পরে আমি স্কুল থেকে ফিরছিলাম প্রায় বিকেল সময়। তো আমি দেখলাম যে একজন লোক সে চিল্লাচিল্লি করছে যে এখানে দোতলায় কে উঠেছে বা কে এখানে থাকে, কেন এখানে থাকে, এরকম ভাবে না বলে কেন উঠবে। তো আমি এসে বললাম কি যে আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন কিসের জন্য, আপনি কে, এবং আপনি এরকম অদ্ভুত উদ্ভট কথা কেন বলছেন। তখন সেই ছেলেটি বলল কি যে আমি কে, মানে আমি এই বাড়ির মালিক। আমি বললাম আপনি এই বাড়ির মালিক কিভাবে হন, এই বাড়ির মালিক তো নিচের তলায় থাকেন। তখন তিনি বললেন কি যে আপনার কি পাগল হয়েছে, নিচের তলায় থাকেন, আমার আব্বা এই বাড়িটি কিনেছিলেন আজকে থেকে 25 বছর আগে। আব্বা বললেন কি যে দেশে যেহেতু যাচ্ছিস আমাদের ওই বাড়িটা দেখে আসিস, আর এখানে আমি 2-3 দিন থাকবো, সেই জন্য আমি এসেছি। কিন্তু এসে দেখি বাড়িটিতে আপনারা বসবাস করছেন, কিছু তো বুঝতে পারছি না। ছেলেটির কথা শুনে তখন আমার সেই আন্টির কথা মনে হলো। তখন আমার কেন যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি বললাম সত্যি সত্যি আপনারা বিদেশে থাকেন এবং বিদেশ থেকে এসেছেন এখানে? ছেলেটি বলল হ্যাঁ, এটা আমাদের বাড়ি, আর আপনারা না বলে কেন বাড়িতে উঠেছেন বলুন তো। তখন আমি বললাম কি যে না বলে কেন উঠবো, আপনাকে তো দেখে আমার বাড়িওয়ালার মনে হচ্ছে না, আর আপনি কেনই বা এরকমভাবে মিথ্যা কথা বলছেন। তখন তিনি বললেন যে আমার বাড়ি আর আমি মিথ্যা কথা বলবো, দাঁড়ান, আপনার কাছে নিচের তলার সেই ঘরের চাবি আছে, বা নিচে যে থাকে তার কোনো কিছু, কোনো তথ্য? আমি বললাম কি যে না। তখন সেই লোকটি নিচে আসলো, নিচে এসে তখন সে তালা খুললো, তার হাতে যে চাবি ছিল সে চাবি দিয়েই সে তালা খুললো। তালা খোলার পরে সে যখন ভেতরে গেল তখন আমি দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এরকম একটা সিচুয়েশন যা কিনা আমাকে একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছে, একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছিলাম না এটা আমার সঙ্গে কি হচ্ছে, আর এটা কি আদতেও সত্য কোনো কিছু, তাহলে কি আমি এতদিন ভুল দেখলাম? আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। তখন তিনি ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে বললেন কি যে এখানে যদি কেউ থাকে তাহলে এরকম মাকড়সা এবং এরকম জাল দিয়ে এরকম ময়লা দিয়ে ভরা থাকতো। বলেন এখানে অনেক বছর কেউ থাকে না, আপনি একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখেন আপনি সত্য কথা বলছেন নাকি আমি সত্য কথা বলছি। আমি ঘরের ভিতরে গিয়ে অবাক হয়ে গেলাম, এরকম আশ্চর্য আমি এর আগে কখনো হইনি এবং খুবই আশ্চর্য হয়েছি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার মাথা চক্কর দিচ্ছিল। তখন তেনারা বললেন যে আপনারা এখানে কার মাধ্যমে থাকছেন, একটু ডেকে নিয়ে আসবেন, কে আপনাদেরকে এখানে উঠিয়েছে। তখন আমি বললাম যে আমার মামা আমাদেরকে এখানে, এই কথা বলে আমি উপরে চলে আসলাম। তখন তিনি ওইখান থেকে বেরিয়ে বাইরের সম্ভবত চলে গেল। তার বাড়িতে একজন উঠে আছে এরকম ভাবে, ভোগ দখল করছি আমরা, তা আবার ফ্রিতে থাকছি। ওই ছেলেটি কোনো প্রকার ভাড়া নিত না। আমাদের আসলে সবকিছু শখে ছিল। ছেলেটি 2 দিন আগেই আমাদেরকে কাপড় বুননের কাজে দিয়ে গিয়েছিল, বলেছিল এই কাপড়গুলো সেলাই করে রাখতে, সে এসে নিয়ে যাবে। কিন্তু ছেলেটি যাওয়ার আগে বলে গেল যে সে 3 দিন বাড়িতে ফিরবে না। 3 দিন পরে যখন সে ফিরবে তখন তার কাছে সমস্ত কিছু জিজ্ঞেস করব যে সে আসলে কে এবং আমাদের সঙ্গে কেন মিথ্যা কথা বলল। ওই দিন রাত্রেবেলা আমি বেশ শকে ছিলাম, কখন যে টেনশন করতে করতে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙলো প্রায় রাত 2টা-2:30টার দিকে। তখন দরজায় কড়া নাড়ল কেউ একজন। আমি মনে মনে ভাবলাম যে ছেলেটা নিশ্চয়ই এসেছে এবং আজকে আমি তাকে ধরবো যে সে কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলল এবং কেন এই বাড়ির মালিক সাজলো। তখন আমি বাইরে গিয়ে হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি দেখতে পেলাম যে বাইরে 3 জন মহিলা দাঁড়িয়ে আছে। সেই 3 জন মহিলা বেশ খানিকটা লম্বা এবং তাদের পরনে ওই জাতীয় জামা, যে জাতীয় জামা আমরা সেলাই করে দেই এবং আমরা বানিয়ে দিই, এরকম জাতীয় জামা, এবং মুখে নাকাব দেওয়া। তখন সেই 3 জন মহিলা বলেন কি যে কাপড়গুলো কি হয়েছে? আমি তখন বললাম কি যে হ্যাঁ হয়েছে, কিন্তু ওই ছেলেটি কোথায় যে কিনা আমাদেরকে কাপড়গুলো দিয়ে গিয়েছিল? তখন তিনি বলেন কি যে সে আছে, কাপড়গুলো আমাদের অর্ডার ছিল, আমাদের দরকার, সেজন্য আমরা নিতে এসেছি, ওকে আসলে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা নিজেরা নিতে এসেছি, কাপড়গুলো আপনি আমাদেরকে দিন, আমি টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। তখন আর কি করার,
ভেতর থেকে কাপড়গুলো এনে সেই মহিলাগুলোর হাতে দিলাম। মহিলাগুলোর গা থেকে অদ্ভুত রকমের সেই পারফিউমের সুঘ্রাণ বের হচ্ছিল, যেগুলো কিনা এই কাপড়গুলো থেকে বের হয়। আমরা যেন শুকে পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আমার মা ভেতর থেকে বলছিল কে এসেছে। আমি বললাম মা দাঁড়াও আসছি। তখন তিনি হচ্ছে কি আমার হাতে টাকাগুলো গুঁজে দিলেন এবং বললেন কি যে এই নাও তোমার পারিশ্রমিক। টাকাগুলো আগের থেকে বেশ বেশি ছিল আমার কাছে, তাই মনে হচ্ছিল। আমি টাকাগুলো গুনতে লাগলাম তাদেরকে সামনে রেখেই। তারপর আমি দেখলাম যে সেখানে 2000 টাকা বেশি আছে। 2000 টাকা বেশি আমাকে কেন দিলেন সেটা জিজ্ঞেস করার জন্য যখন সামনের দিকে তাকালাম, আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ সেখানে কেউ ছিল না। টাকাগুলো গুনতে আমার সর্বোচ্চ হয়তো 10 থেকে 12 সেকেন্ড সময় লেগেছে। এই 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে তারা এতগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়া, আর আমাদের ওই দোতলার উপর থেকে ওই গলিটা একদম সোজা দেখা যায়। মানে ওইখান থেকে কেউ যে হেঁটে এত দ্রুত বেরিয়ে যাবে সেটা অসম্ভব ব্যাপার। কিন্তু এত দ্রুত এই মহিলা তিনটি বেরিয়ে গেলেন কিভাবে কিছুই তো বুঝতে পারলাম না। মানে এক প্রকার চোখের পলকেই। মোট 5000 টাকা দেওয়ার কথা। 5000 টাকা গুনতে তো বেশি সময় লাগে না, 1000 টাকার নোট সব। আমি কিছু বুঝতে পারছিলাম না এটা আমার সঙ্গে কি ঘটছে। সব মিলিয়ে আমার তালগোল পাকিয়ে যাচ্ছিল, আসলেই কোনো কিছু মাথায় ঢুকছিল না। পরের দিন সকালবেলা খবর পেয়ে মামা ছুটে আসলো। মামা এসে বলল কি যে কিরে কোনো সমস্যা হয়েছে? তো তখন আমার মামা বললেন যে আসলে এই বাড়িটা আমার এক বন্ধুর, মানে সে কেয়ারটেকারই করতো, তার কাছে এই বাড়িটা কেয়ারটেকার হিসেবে দিয়ে গিয়েছিল, সে দেখভাল করতে বাড়ির। তবে তাকে বলার পরে সে বলল কি যে দোতলার চাবি তার কাছে আছে, সে চাইলে তার ভাগ্নিকে মানে হচ্ছে আমাকে এবং আমার মাকে এখানে রাখতে পারে, কারণ পড়েই আছে। যেহেতু একজন কেয়ারটেকারই দরকার এবং বাড়ির সমস্ত পরিবেশ পরিষ্কার করে রাখবে, সেহেতু যদি আমি তোমাকে এখানে রাখি, এগুলোই মামা বলল আমাকে। এবং আমার সেই বন্ধুর কাছ থেকে চাবি নিয়ে তোমাকে আমি দিয়েছি এবং তোমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করেছি। এই 2-3 মাসে মামা আমাদেরকে একবারও খোঁজ নেয়নি, কিন্তু যখনই সে খোঁজ দিল যেরকম একটা সমস্যা হয়েছে, তখন সে দৌড়ে আসলো এবং আমাদেরকে এরকম কাহিনী বলল। তবে তখন মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি এরকম কোনো ঘটনা শুনেছ যে এরকমভাবে অনেক বছর আগে এখানে জিনেরা থাকতো, বাড়ি তৈরি করতে দেয়নি? তখন সে বলল কি যে ধরো এসব তোকে কে বলেছে? আমি বললাম না, আমি শুনলাম আশপাশ থেকে। তখন মামা বলল কি যে না না, এরকম কোনো সমস্যা নেই। আর এইখানের যে বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালার সঙ্গে আমি কথা বলে এসেছি, উনি তোদেরকে এখানে থাকতে দিবে, কোনো সমস্যা নেই। উনি বলেছেন যে যেহেতু একজন কেয়ারটেকারই দরকার, আর মহিলা মানুষ থাকলে বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তো সেহেতু ওনারা পুরো বাড়িটাই তোদের কাছে দিয়ে যাবে। এটা শুনে আমি কিঞ্চিত খুশি হলাম। তবে আমার মনে একটা সংশয় এবং ভয় ছিলই। ওই যে ওই ছেলেটি 3 দিন পরে আসবে আমাকে বলেছিল, কিন্তু প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেল, কিন্তু তার কোনো খবর নেই। আমি তার দিকে মুখ করে চেয়েছিলাম যে সে আসবে কি আসবে না, বা তার কাছে কোনো ডুপ্লিকেট চাবি আছে কিনা। সব থেকে বড় কথা হচ্ছে সে যখন এই ঘরের ভিতরে ছিল তখন ঘরটা একদম পরিপাটি এবং পরিষ্কার ছিল, কিন্তু কয়েকদিনের ভিতরে, মানে 1 থেকে 2 দিনের ভিতরে ঘরের ভিতরে তো মাকড়সার জাল এবং ময়লা দিয়ে ভরা থাকতে পারে না, তাই না? তো আমি সেটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যেটা কিভাবে সম্ভব যে একটা ঘরের ভিতরে এরকম ভাবে ময়লা আবর্জনা এবং মাকড়সার জাল মাত্র 1 দিনের ভিতরে হয়ে গেল। আর ওই মহিলাগুলো চোখের পলকে কিভাবে গায়েব হয়ে গেল, আমাকে বেশি টাকা দিয়ে গেল, আর তেনাদের গা থেকে অদ্ভুত সুঘ্রাণ আসছিল, লম্বায় ছিল তারা বেশ খানিকটা। সেগুলো দেখে আমার কাছে খুবই অবাক লাগছিল। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না কি করব, কি নিয়ে আমার এত জল্পনা কল্পনা, সেটা আমার মাথায় ঢুকছিল না। আমি ছেলেটার অপেক্ষায় প্রায় 2 সপ্তাহ মতো থাকলাম, কিন্তু সে আসলো না। একদিন বিকেলবেলা আমি টিউশন শেষ করে এবং আমার ক্লাস শেষ করে বাড়িতে ফিরছিলাম। সব মিলিয়ে তখন আমি প্রায় স্বাবলম্বী, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সেখানে পড়াশোনা করছি, আমার মায়ের চিকিৎসা, সব মিলিয়ে আমরা বেশ ভালোই আছি। আমি খেয়াল করলাম যে ছেলেটি ওই সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে সঙ্গে সঙ্গে বললাম যে আপনি আমাদের সঙ্গে ধোঁকাধড়ি কেন করলেন, কেন চিট করলেন বলুন তো? ছেলেটি তখন বলল যে আমি তোমার সাথে কোনো প্রকার চিট করিনি রুফায়দা। তখন সেই ছেলেটি, আমি তাকে তার কলার ধরে বলতে লাগলাম, চিট যেহেতু করেনি তাহলে এরকম মিথ্যা কথা কেন বললেন? আপনি কেন বললেন যে আপনি বাড়িওয়ালা, এবং আপনি এই কয়েকদিন কোথায় ছিলেন? আপনাকে কত খুঁজেছি জানেন? ছেলেটি তখন বলল, কেন খুঁজেছো তুমি বলো তো? আমি তখন বললাম, খুঁজেছি কারণ আপনি আমাদের সঙ্গে চিট করেছেন, আপনি আমাদেরকে মিথ্যা কথা বলেছেন। তখন ছেলেটি আমাকে বলল, কি করে চিট করেছি? তোমাদেরকে কোনো কিছু মিথ্যা কথা বলেছি বা বলেছি যে তোমরা এখানে এরকমভাবে থাকো, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, তোমাদের কি বের করে দিয়েছি? কোনো কিছু তো করিনি। তখন আমি বললাম যে
আপনি কেন আমাকে বললেন যে আপনি এই বাড়ির মালিক, এবং এমনটা কেন করলেন আমাদের সঙ্গে? আমি এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে এই বাড়ির একমাত্র মালিক তার বাবা এবং এখন সে। তাহলে আপনি এরকম মিথ্যা কথা কেন বললেন? ছেলেটা তখন বলল, আমি তোমাকে সব বলবো রুফায়দা, তবে এখন না। তুমি গিয়ে ফ্রেশ হও, একটু শান্ত হও, আমি রাত্রেবেলা তোমার কাছে আসবো, এসে সমস্ত কিছু বলবো। তো আমি তখন বললাম যে আমি রাত্রেবেলা তোমার সঙ্গে দেখা করব না। আচমকা তুমি বলে ফেললাম। তখন ছেলেটি বলল, আমি এখন যাই। তাই বলে সে আমাকে উপরে উঠতে বলে নিচের দিকে চলে গেল। আমি রাগবাগ করে কয়েক সিঁড়ি উপরে উঠলাম। তারপর পেছন দিকে তাকিয়ে দেখি সে ওখানে নেই। নেই তো নেই, মাত্র 2-3 সিঁড়ি উপরে উঠেছি, কোথায় গেল? আমি তখন তাকে বললাম যে কোথায় গেলেন আপনি? তার প্রতি যে আমার একটু সিম্পেথি কাজ করতো সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম। একটা অন্যরকম সিম্পেথি কাজ করতো তার প্রতি। ওদিন রাত্রেবেলা আমি তার অপেক্ষা করতে লাগলাম। আমার মা তো খেয়ে দিয়ে ঘুম। ততদিনে একটা খাট কিনেছি, সেই খাটে আমরা দুজনে ঘুমাতাম। আচমকা একটা আলোকিত বস্তু দেখে আমার ঘুম ভেঙে গেল। মানে আলোটা আমার রুমের ভিতরেই এবং আমার চোখের সামনে। আমার তো ঘুম আসছিল না। ছেলেটি বলেছে যে রাত্রেবেলা সে আসবে, কিন্তু কখন? আশ্চর্য রকম একটা আলো দেখে তখন আমার মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হলো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে চোখ কষলে খেয়াল করলাম আমার সামনে খুবই সুন্দর জামা পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, এবং সেই ছেলেটি আর কেউ না। এই ছেলেটি হচ্ছে সেই ছেলেটি যে কিনা আমাদের বাড়ির মালিক সেজে এতদিন আমাদের সঙ্গে ছিল এবং আমাদেরকে নানানভাবে সাহায্য সহায়তা করেছে। সে যেরকম জামা কাপড় এবং পোশাক পরে, সেরকম জামা কাপড় এবং পোশাক থেকে ভিন্ন কোনো পোশাক সে পরে আছে, এবং সেই পোশাকটা বেশ দামি পোশাক, এবং ওই একই রকমের পোশাক যে পোশাক হচ্ছে তাকে সেলাই করার জন্য হচ্ছে সে আমাদেরকে দিত, ওরকম জাতীয় এক ধরনের দামি পোশাক পরে আছে। তো এটা দেখে আমি তখন বললাম যে আপনি এবং আপনি এখানে কি করছেন? রুমের ভিতরে ঢুকলেন কিভাবে? ছেলেটি তখন বলল, রুফায়দা, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যা কিনা এতদিন তোমাকে বলতে পারিনি। এখন যদি বলতে না পারি তাহলে সেটা আমার জন্য হবে হচ্ছে চরম ভুলের কাজ। আমি তোমাকে সেটা বলতে চাই। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার হাত ধরে আমার সঙ্গে একটা জায়গায় চলো। আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমি করব না বা কোনো কিছু হতে দিব না। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, আপনার সঙ্গে কোনো জায়গায় যেতে হবে কিসের জন্য? আপনি কে বলুন তো? তো তখন সেই ছেলেটি বলে উঠল যে আমি একটা জিন, আমি কোনো মানুষ নই। এই কথা বলতেই তখন আমার একদম আক্কেলগুলো অবস্থা। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। আমার তাহলে এই আঙ্কেল আন্টিদের কথা এবং অন্যান্য সকলের কথা সত্যি ছিল, এখানে তাহলে জিনেরা থাকতো। এবং আমি তখন বললাম যে আপনি সত্যি একটা জিন। আমার কেন যেন তার প্রতি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছিল, কারণ ছেলেটা আজকে পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করেনি। সে ছেলে তো আমাদেরকে ক্ষতি করতে পারতো। সে একটা জিন হয়ে আমাদেরকে কোনো ক্ষতি করেনি। ইভেন আমি একটা সুন্দরী মেয়ে এবং একটা যুবতী মেয়ে এই ঘরে থাকি, সে চাইলে আমার সুযোগ নিতে পারতো, অনেক কিছু করতে পারতো। তো সব মিলিয়ে তার প্রতি সেই বিশ্বাসটা আমার আসলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চলুন, আপনার সঙ্গে আজকে খোলাসা সমস্ত কিছু করব এবং সমস্ত কিছু শুনবো, আমার শুনতে ইচ্ছে করছে। তখন ছেলেটি আমার দিকে তার হাত বাড়িয়ে দিল, বললো কিছু আমার হাত ধরো। তারপর আমি তার হাত ধরলাম। আচমকা আলোকিত হয়ে গেল চারপাশ, এবং আমি যখন চোখ খুললাম আমি দেখলাম আমি খুব সুন্দর দেখতে একটা রুমের ভিতরে দাঁড়িয়ে আছি, এবং রুমটা এত চমৎকার এবং চকচকে, চারিদিকে মার্বেল পাথর দিয়ে তৈরি, এবং জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। দূরে অনেক বড় বড় প্রাসাদ দেখা যাচ্ছে। এত বড় বড় প্রাসাদ যে এর আগে আমি কখনো দেখিনি। সাধারণত টিভিতে যদি দেখি তাহলে দেখে দেখেছি যে টিভিতে মুঘল সাম্রাজ্যের এরকম বড় বড় প্রাসাদ আছে। তো সেই প্রাসাদগুলো সব সাদা রঙের এবং প্রাকৃতিক সৌন্দর্যের চারিপাশ দিয়ে ঘেরা। আমি তখন বললাম এটা কোন জায়গা? ছেলেটি তখন বলল এটা আমার ঘর, আমি যেখানে থাকি। তখন আমি বললাম আপনার ঘর মানে? কিছু বুঝতে পারছি না। আপনার এত সুন্দর ঘর, আমি তো আমার ঘরে ছিলাম, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম, আর এখানে দিন কেন? এটা আমি যখন তাকে নানান ধরনের প্রশ্ন করছিলাম তখন ছেলেটি আমাকে বলে কিছু, রুফায়দা আমি তোমাকে সমস্ত কিছু বলবো। এটা হচ্ছে আমাদের জগৎ, যেখানে আমরা থাকি, আমাদের কাবিলা। আমি তখন বললাম এত সুন্দর? ছেলেটি তখন বলে উঠল, হ্যাঁ, আমার নাম আজিম। আমি এই জিন নগরীর বা এই জিন কাবিলার সর্দারের ছেলে। আমি এখানেই থাকি এবং এটা আমার রুম। আমার তখন বুকের ভিতর ধরফর করতে শুরু করলো। ততদিনে তার প্রতি একটা সিম্পিতি আমার চলে এসেছে। তখন সে আমাকে বলতে লাগলো, রুফায়দা শোনো, আমি তোমাকে যে কথাগুলো বলবো একদম মনোযোগ দিয়ে শুনবে এবং ভেবে চিন্তে উত্তর দিবে, ঠিক আছে? আমি তখন বললাম জি আচ্ছা বলেন আপনি। তখন সে বলল কি যে আমি হচ্ছি এই পুরো জিন কাবিলার সর্দারের ছেলে এবং খুবই পাওয়ারফুল একজন জিনের সন্তান। তোমরা যে বাড়িতে এখন থাকো
ওই বাড়িতে আমি অনেক বছর ধরে আছি। ওই বাড়িতে কেউ আসা যাওয়া করে না, যার কারণে আমি এই বাড়িতে অনেক বছর ধরেই বসবাস করছি। বাড়িটা অনেক বছর পরিত্যক্ত থাকার কারণে আমি সেখানে বসবাস করতাম। আমি হঠাৎ করে দেখলাম যে ওইখানে তোমরা এসে উঠেছ। বেশিরভাগ সময় রাত্রেবেলা আমি ওইখানেই থাকতাম। আর ওইখানে আমার অন্য অনেক জায়গা আছে যেখানে আমি কি থাকি। তো ওই জায়গায় তোমাদেরকে দেখে আমার ভীষণ রাগ হয়েছিল। প্রথম যেদিন তোমরা উঠলে সেদিনই মূলত তোমাদেরকে নানানভাবে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা করেছিলাম। কিন্তু আমি যখন তোমার চোখের দিকে তাকালাম, তোমার ওই নীল চোখ আমাকে যেন তোমার প্রেমে ফেলে দিয়েছিল। এবং পরবর্তীতে যখন তোমার সঙ্গে একটু একটু করে গল্প করছিলাম বা তোমাকে একটু একটু করে সাহায্য করছিলাম বা তোমার দিকে তাকাচ্ছিলাম, আমি যে কখন তোমার প্রেমে পড়ে গিয়েছি আমি বলতে পারবো না। এবং এই কারণেই একটু একটু করে তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। মূলত গিয়ে তুমি যে কাজগুলো করতে, সেই কাজগুলো আমাদের এখানকারই কাজ, এবং ওই জামাগুলো আমাদের এখানকার মহিলারা পরতেন। একদিন আম্মা আমাকে বললেন যে শহরের বেশ ভালো দর্জি কোথায় আছে একটু দেখিস তো, আমাদের মহলের বেশ কিছু কাপড় তৈরি করতে হবে। যদি সে পারে তাহলে ওই কাপড়গুলো একটা মাপ নিয়ে দেখা, যদি সে করতে পারে তাহলে তাকে বেশ ভালো টাকা দেওয়া হবে। মানে আমাদের এখানে তো টাকা চলে না, অন্য অন্য সিস্টেম চলে। তো তখন আমি বললাম, আম্মা আমি যে বাড়িটাতে থাকি ওইখানে এক অসহায় মেয়ে আছে, মানে মানুষ, ওরা বেশ ভালো কাজ করে। আমি তোমাদের ঘরে সেলাই মেশিন দেখেছি, সেটা দেখে অনুমান করেছি যে তোমরা কাজ জানো এবং কাজ করতে পারবে। এই জন্য দুদিন পরে তোমার কাছে ওই কাজের প্রস্তাব নিয়ে গিয়েছি যে কাজগুলো করতে পারবে কিনা। যখন তুমি বললে যে হ্যাঁ পারবো, তখন আমি আমার আম্মার কাছ থেকে সেই কাপড়গুলো নিয়ে তোমাকে বানাতে দিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে, এমন সুন্দরভাবে সেই কাপড়গুলো তুমি তৈরি করেছিলে যে আমার আম্মার দেখে পছন্দ হয়েছিল এবং বলেছিল যে আরও কিছু কাপড় তোমাদেরকে দিয়ে বানাবে। এর পরবর্তীতে যখনই কোনো কাপড় তৈরি করার প্রয়োজন হতো দাসীদের বা আমাদের আশেপাশের যে কাপড়গুলো বানানোর প্রয়োজন হতো, তখনই আমি সেগুলো তোমার কাছে নিয়ে আসতাম আম্মার মাধ্যমে। আম্মা এবং আশেপাশে যারা এই কাপড়গুলো পরতেন তারা বলেছিলেন যে তারা গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবে। তো আম্মা শুধু জানতো যে তুমি মানুষ এবং অন্য কেউ জানতো না। তো সেহেতু সকলে দেখা করার জন্য তখন ও উদ্বেগ হয়ে গেলেন, বললেন যে তোমার সঙ্গে দেখা করবে, কিন্তু তুমি তো একজন মানুষ, তোমার সঙ্গে তার দেখা করে দিতে পারি না। তো সেহেতু যে কাজগুলো আসতো সেই কাজগুলো আমি সরাসরি তোমাকে দিতাম এবং তোমার মাধ্যমে করতাম। পরবর্তীতে যখন জানতে পারলাম যে গিয়ে তোমার মা এই বাড়ির মালিক চলে আসবে, তখন আমি এখান থেকে চলে গেলাম আর কি। এবং ওই রাত্রেবেলা যে কাপড়গুলোর অর্ডার ছিল সেই কাপড়গুলো আমার আম্মা এবং আরো দুইজন গিয়ে এসে তোমার কাছ থেকে নিয়ে গেল। তো ওই দিন যখন আম্মা তোমাকে দেখেছে, আম্মা তোমাকে পছন্দ করেছে। আমি তোমাকে আগে থেকে পছন্দ করেছি এবং আমার আম্মা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে আমি তোমার প্রেমে পড়েছি, কারণ আমি এখন সবসময় প্রায় এখানে থাকি। তো আম্মা তখন সেদিনকে দেখে তোমাকে পছন্দ করে তোমাকে গিয়ে আরো 2000 টাকা বেশি দিয়ে গিয়েছিল তোমাকে পছন্দ করে আর কি। তারপর ওই দিন রাত্রেবেলা আমি আম্মার সঙ্গে কথা বলি এবং আম্মা বলে কি যে মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, আর যেহেতু মেয়েটা এতিম তাহলে আমি আম্মাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি। তো আমি তো তোমাকে ততদিন কোনো কিছু বলিনি, এর মাঝখানে বাড়ির মালিক চলে আসে। তো সব মিলিয়ে আমি এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তোমার সঙ্গে দেখা করবো কিনা। 2 সপ্তাহ প্রায় আমি ভাবতে থাকি যে তোমার সঙ্গে দেখা করবো কিনা, কিন্তু এই 2 সপ্তাহ ছিল তোমার সাথে দেখা না করার সব থেকে কঠিনতম সময়, যেটা কিনা আমার কাছে খুবই খারাপ লেগেছে তোমার সঙ্গে দেখা না করতে পেরে। সত্যি কথা বলার উপায়টা, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি, যেটা কিনা আসলে আমি বলে বোঝাতে পারবো না। বেশ খানিক্ষণ পর সেই রুমের ভিতরে সেই মহিলাটা আসলেন, যে মহিলাটাকে সেদিনকে রাত্রেবেলা আবছা আমি দেখেছিলাম আমাদের ঘরের সামনে। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। মহিলাটি ছিল অসম্ভব রকমের সুন্দরী, এরকম রূপবতী মহিলা এর আগে আমি কখনো দেখিনি। আমার তৈরি করা জামাই সে পড়েছিল। সে তখন বললেন যে ওকে নিয়ে এসেছিস? আমি বললাম আসসালামু আলাইকুম। তখন তিনি আমার সালাম গ্রহণ করলেন এবং বললেন, তোমার মতো এরকম ধার্মিক এবং এরকম ভালো একটা মেয়ে আমি খুঁজছিলাম আমার ছেলের জন্য। তুমি তোমার মতামত জানিয়ে দিও, যদি না হয় তাও জানিও, আর যদি হ্যাঁ হয় তাও জানিও, কারণ তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমার ছেলের পুত্রবধূ তোমাকে করতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওই রাত্রেবেলা আমাকে উনি একটা আংটি পরিয়ে দিলেন। আংটিটা ছিল বেশ দামি এবং বললেন না বলতে পারবা না। আমি বললাম আমি কি অনেকবার না করলাম, কিন্তু তিনি প্রথমবারে আমাকে আটকে দিলেন, বললেন এটা তোমার জন্য, এখানে এসেছো, এটার উপহার। তারপর আমি সেটা নিয়ে ওই দিন রাত্রেবেলা চলে আসলাম। দেখি মা তখন ঘুমাচ্ছে। সারা রাত আমার ঘুম হলো না, কারণ ছেলেটিকে তো আমি নিজেও পছন্দ করতাম, কিন্তু যখন জানতে পারলাম যে সে একটা জিন,
আসলে এই ছেলেটার সঙ্গে কোনো কিছু করা আমার উচিত হবে কিনা সেটা আমি বুঝতে পারছিলাম না, বা ওই মহিলাটা যেরকমভাবে আমাকে বলেছেন সব মিলিয়ে কি হবে কিছুই জানি না। এরকম করে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমি সেটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। 2 সপ্তাহের মাথায় ছেলেটি আমার কাছে প্রায় 1000 বার এসেছে আমার রায় শোনার জন্য। আমাকে বলতো, কি ব্যাপার, কিছু বললে না? কতক্ষণ পর পর এসেই বললো, কি ব্যাপার, কিছু বললে না? আমি তখন বলতাম যে বলবো, এই বলে তাকে নাচাতাম। একদিন ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝখানে সে স্টুডেন্টদের পিছনে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, কিছু বললে না? তখন আমি বললাম, কিছু পরে বলবো। সকল স্টুডেন্টরা বললেন, কি বলবেন ম্যাডাম? আমি তখন নিজের মনের অজান্তেই যে তাকে আগে থেকে ভালোবেসে ফেলেছি এবং তার এসব লুকোচুরিগুলো আমার কাছে বেশ ভালো লাগা শুরু করেছিল তখন। তো আচমকা আমি হচ্ছে গিয়ে ওই দিন রাত্রেবেলা ওই ছেলেটা যখন আসে তখন আমি তাকে বলে দিই যে হ্যাঁ, আমি তোমাকে বেশ ভালোবাসি এবং অনেক আগে থেকেই ভালোবাসি, এবং আমার মতো একটা এতিম মেয়েকে যে তুমি গ্রহণ করেছো, ভালোবেসেছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং এটা আমাকে হয়তো অন্য কোনো জায়গায় নিয়ে যাবে, যা কিনা আমি নিজেও ভাবতে পারিনি। রাত্রেবেলা আমি ওনার সঙ্গে যখন দেখা করে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে দেখি আমার মা ঘুমিয়ে আছে। মা ওষুধ কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে রাত্রেবেলা। আমি তখন মাকে ডাক দিলাম। আমি দেখলাম কি যে মায়ের হাত অটোমেটিক্যালি পড়ে গেল। তারপর মাকে অনেকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবে উঠল না এবং আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে অন্য জগতে পাড়ি জমালো। বাবা মাকে ছেড়ে দেওয়ার পর থেকেই মায়ের শরীরের অবনতি হতে শুরু করেছিল, এবং একটু একটু করে মাঝে এরকমভাবে দুশ্চিন্তা করে এরকম মারা যাবে সেটা ভাবতে পারিনি। আমার খুবই দুর্দিন ছিল ওই সময় এবং খুবই খারাপ লাগছিল, এত পরিমাণ কষ্ট হচ্ছিল যে বলতে পারবো না। পরের দিন মাকে দাফন কাজ সম্পন্ন করা হলো। তখনও ও আমার সঙ্গে ছিল। ও আমাকে সবসময় সমস্ত কিছুতে সাপোর্ট করেছে। পরবর্তীতে মা মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার যে হবু শাশুড়ি তিনি আসেন আমার কাছে, এসে বলেন কি যে তোমার যদি অনুমতি থাকে তাহলে তোমাকে আমাদের ওখানে নিয়ে যেতে চাই এবং তুমি আমাদের ওখানে থাকবে এখন থেকে, এবং আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব। আমি তখন বললাম যে আমার কোনো আপত্তি নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করতে পারেন। আমি আপনাদের ছেলেকে পছন্দ করি এবং আপনিও বেশ ভালো। তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে ওই রাত্রে আমাকে তাদের ওইখানে নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে বেশ কয়েকজন জিনেদের উপস্থিতিতে আমাদের বিবাহ সম্পন্ন হলো, এবং প্রথমবারের মতো আমি কোনো পুরুষের ছোঁয়া পেলাম, যা কিনা আমার কাছে ছিল অন্যরকম শিহরিত, এবং এর পরবর্তীতে আমি তার সঙ্গে ওখানে সংসার করতে থাকি। আমার জীবনটা যেরকমভাবে বদলে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমাকে সকলে দেখে হিংসা করত আমার মামা বাড়ির লোকজন। যখন আমি আমার জামাইকে নিয়ে আমার মামা বাড়িতে গিয়েছিলাম, আমার জামাই তো অনেক সে তো চাইলেই তার রূপ পরিবর্তন করতে পারে, তো তাকে আমি যে রূপে দেখেছিলাম সেই রূপে সে বেশ হ্যান্ডসাম, এবং সেরকমভাবে যখন গিয়েছিল মামি তো দেখে অবাক, কারণ তার মেয়ের জন্য খুব ভালো একটা ছেলে খুঁজছিল। কিন্তু যখন শুনলেন যে আমার জামাই এরকম ওরকম এবং অনেক ফলাল নিয়ে গেল, তেনারা তখন বললেন যেরকম বড়লোক জামাই কিভাবে পেল। মামা বললেন যে তুই সুখে থাকিস সবসময়, কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না যে আমার জামাই একজন জিন, এবং তাদেরকে নিয়ে আমি সেই সব জায়গায় যাই যারা কিনা আমাকে কষ্ট দিয়েছিল, আমার চাচারা, আমার মামারা এবং সকলের কাছে। সব মিলিয়ে আমার জীবন এখন বেশ সুখের। মা মারা যাওয়ার পর থেকে মা মারা যাওয়ার দুঃখ একদমই হতে দেয়নি আমার হাজব্যান্ড, যে কিনা আমাকে খুব ভালোবাসে, এবং আমার জিন হাজব্যান্ড, যে কিনা আমাকে চাইলে 7 সমুদ্র 13 নদীর সমস্ত সম্পদ এনে দিতে পারে, এত পরিমাণ ভালোবাসে। আমিও তাকে বেশ ভালোবাসি এবং আজীবন ভালোবেসে যেতে চাই। প্রিয় দর্শক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং একটা জিনের ভালোবাসা যে কত ভালো হতে পারে, কত মহান হতে পারে সেটা আমরা দেখতে পেলাম এই গল্পের মাধ্যমে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।